জায়গা এখানে সুবিধা একটু বাইরে আসুন, এখানে কি করে হবে? কাজ হয়ে যাবে, খবর হয়ে যাবে, হলে সুবিধা হতো। চলো বাইরে 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 এখানে 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 হয়ে গেছে, সব রুম এগিয়ে দিচ্ছে। কি দেখলেন, কি শুনলেন? ওমকার একটু নাও, আমি ফিজিক্যালি দেখলাম একটা বড় সেট ছিল, সেটের মধ্যে কিছু ফ্যাক্টরি ছিল, শোনা যাচ্ছে গেঞ্জির ফ্যাক্টরি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি সব আরো কিছু গোডাউন এখানে আগুনটা ভোরবেলা লাগে, ভোর রাত্রে আগুনটা লাগে। আমাদের কাছে খবর আসার পরে আমরা এখানে অনেকগুলো গাড়ি পাঠাই, প্রায় 20টা মতো ইঞ্জিন আমরা এখানে পাঠাই। আগুনটা এখনো আছে পকেটে, অনেক জায়গায় আগুন আছে, কেননা যে জায়গাটায় কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে গেছে, সেটটা ভেঙে পড়ে গেছে। আমরা জেসিবি আনার ব্যবস্থা করছি। অলরেডি আমি সিপি ব্যারাকপুরকে বলেছি যে পুলিশকে বলে একটা জেসিবির ব্যবস্থা করতে, আমরা আগুন কন্ট্রোল করে ফেলবো। এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগবে। তার কারণ আগুনের অনেক জায়গায় ছোট ছোট পকেট ফায়ার আছে, সেখানে জল পড়তে পারছে না, সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না। তা আমরা এই টিনগুলোকে সরাতে পারলেই আমরা পৌঁছে যাব এবং আগুন নিভেও যাবে। কিন্তু কী কারণে আগুন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এখন এটাই এখান থেকে বলা সম্ভব না। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে, আমরা অনেকগুলো এনকোয়ারি করেছি, অনেকগুলো এগেনস্টে অ্যাকশান নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে দিয়েছি। আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। সেটা এক্ষুনি বলতে পারবো না, এটা এনকোয়ারি ফরেন্সিক এসব হোক। আগুন কী থেকে লেগেছে এটা তো এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক করতে হবে, এনকোয়ারি হবে। আফটার এনকোয়ারি আমি আপনাদেরকে বলব। আপনার না, এখানে তেমন কিছু পাইনি, তেমন কিছু দেখতে পাইনি। আমাদের ডিওফও বাগ বলেছে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না। তা আমি মনে করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো হবে। দেখুন, আমি একটা কথা বলি, এগুলো একটা প্রচলিত কথা। আমি বলতে পারি যতবার থেকে দায়িত্ব নিয়েছি আমি, শোন, গাড়িটা আসতে সময় দিতে হবে তো। এখানে নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমার দমদম থেকে গাড়ি এসে গেছে। আমি যখন ভোর 4টে তখন তো বলছে গাড়ি ঢুকে গেছে। শোনেন, আপনি যদি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন, সঠিক জায়গায় কন্ট্রোলে খবর 20টা গাড়ি নাহলে এমনি চলে এলো। কিছু লোক কিছু কথা সবসময় বলতে থাকে, সব কথার উত্তরও দিতে নেই। আর আমি একটা কথা বলতে পারি, দমকল যেভাবে কাজ করে জীবন বাজি রেখে যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে ঠিক করতে হবে। 2-4টাকে আমরা আইনগত ব্যবস্থা করছি, বুঝতে পারবেন নিয়ম ভাঙলে পরে কি করা যায়। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের উপর কার্যত চটে উঠেছিলেন এবং বলেছিলেন যে যদি ওই রকমের খবর দেখানো, অর্থাৎ পুরনো ভিডিওকে এখনকার ভিডিও বলে দেখানোর চেষ্টা করে তাহলে আইনি ব্যবস্থা নেব। আজকে দমকল মন্ত্রী সুজিত বসু, তার কণ্ঠেও খালি ব্যবস্থার সুর। এক যুগ হয়ে গেল সরকার চালাচ্ছেন, তারপরেও খালি বলছেন যে আমি মনে করি যারা এই ধরনের কারখানা করবে বা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলবে তাদের আইন মেনে কাজ করতে হবে। ঘটনা ঘটার পরে তদন্ত হলে সবকিছু বলতে পারবো, তার আগে কোনো প্রিকশন নেবেন না, তার আগে কোনো ফায়ার যে অডিট করা সেগুলো কিছু করবেন না। এখানে বলছেন ফায়ার এক্সটিংগুইশার ছিল না, তাহলে এত বড় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল এতদিন পর। প্রায় ঘন ঘন সাম্প্রতিক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, আর কিছু হলেই ওই মাথায় আলো লাগানো হেলমেট নিয়ে মন্ত্রী চলে আসছেন, গোটাটা দেখছেন, দেখে বলছেন তদন্ত হওয়া করে যেটা জানতে পারবো সেটা বলবো। বলে কি হবে? একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, সেখানে কোনো ব্যবস্থা আগাম তো নিতে পারেন না। কিছু ফায়ার অডিট করে তাদের যে জরিমানা করা, তাদেরকে যে ফায়ার এক্সটিংগুইশিং এর ব্যবস্থা করা, যাতে আগুন না লাগে সেটাকে আগে থেকে কন্ট্রোল করা, সে তো ব্যবস্থা কিছু করেন না। কয়েকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে এইসব নিয়েই না খুব বকাবকি করেছিলেন সুজিত বসুকে, যে যে কোনো জায়গায় এনক্রোচমেন্ট করে দেওয়া হচ্ছে এবং এই ধরনের
বিভিন্ন রকমের অনিয়ম বেনিয়ম সবকিছু চলছে। বকাবকি তো খুব করেছিলেন, তখন কার্যত চুপ করেছিলেন, কিন্তু শেষ দিকে যেই ফায়ারের গাড়ি দেরিতে এসেছে বলে একটা কথা বললেন সাংবাদিক, ব্যাস নিয়ে চটে উঠলেন। এগুলো প্রচলিত কথা, অনেকেই বলতে থাকে, অনেকে অনেক কিছু বলবে, ঘুম ভাঙবে, টের পাবে। আপনাদের ঘুম কবে ভাঙবে? আপনাদের ঘুম কবে ভাঙবে? প্রশ্ন তো এখন ওটাই উঠছে। সব জায়গায় এই ধরনের বড় বড় দুর্ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। এগুলোকে নিয়ে কোন রকমের কোনো কড়া পদক্ষেপ, কড়া ব্যবস্থা আপনাদের কিছু নিতে দেখা যায় না। আর নেবেন কেন? নিতে পারবেন না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ইকুয়েশন কাজ করে তার পিছনে। আপনাদের বিভিন্ন রকমের আ অঙ্ক মেপে, অঙ্ক মেনে চলতে হয়, চলার চেষ্টা করতে হয়। আ সেই জন্য আপনারা সবসময় সঠিক ব্যবস্থা গ্রহণও করতে পারেন না। যার ফলে এই ধরনের ঘটনা ঘটে একের পর এক। আপনাদের আরেকটা ভিডিও দেখেন ঠিক। দেখছেন দেওয়ালের একটা অংশ ভেঙে সেইখান দিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, এবং দমকল কর্মীরা নিঃসন্দেহে কাজ করছে, সেটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু তারা সেভাবে কাজ করছেন ঠিকই আছে, কিন্তু উম, শুধুমাত্র তাদের উপরই তো সবটা নির্ভর করে না। আগে থেকে যে মানে প্রিভেনশন সেটা করার ক্ষেত্রে কোথাও একটা অনেক গাফিলতি লক্ষ্য করা যায়, সেটা বিভিন্ন সময় দেখেছি। আর একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে এই যে উম, আগেও যারা দমকল মন্ত্রী ছিলেন, এই সরকারের আমলেও দমকলে শোভন চট্টোপাধ্যায় বোধহয় বেশ কিছুদিন ছিলেন, তারপর সুজিত বসু, কি করছেন? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কি করছেন? কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো রকমের কোনো ভাবনা চিন্তা নেই বা পদক্ষেপও দেখা যায় না। কলকাতা শহরে শুধু নয়, শহরতলিতেও বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটছে, কোনো রকমের কোনো ব্যবস্থা হয় না। আর দেখছেন চারিদিক ধোঁয়ায় ভরে গেছে, কি রকম একটা উম, সাংঘাতিক রকমের অবস্থা। গেঞ্জির কারখানা ছিল বলে জানা যাচ্ছে, প্রাণহানির খবর বা হতাহতের খবর এখনো সামনে আসছে না সেভাবে, কিন্তু আগুন যে খুব ভয়াবহ, আগুন যে এখনো কার্যত জ্বলছে, তার তীব্রতা এখনো আছে, এটা কিন্তু স্পষ্ট হচ্ছে। জানি না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার সুজিত বোসকে বকাবকি করবেন কিনা, আবার এইসব বিষয় নিয়ে তাকে কাঠগড়ায় তুলবেন কিনা, ফায়ার অডিট হয় না কেন সুজিত জবাব দাও এরম বলবেন কিনা জানি না। তবে বললেও দু একদিন পরে গোটা ব্যাপারটা আবার স্তীমিত হয়ে যাবে, কারণ ওই যে বললাম, ভোট বড় বালাই, কিছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। আর খালি হুমকি দেওয়া হবে, সাধারণ মানুষকে হুমকি দেওয়া হবে, সাংবাদিকদের হুমকি দেওয়া হবে, আসল কাজ হবে না। ওই যে ভোট বড় বালাই ইকুয়েশন। ধন্যবাদ।